এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম গ্রহণ করবেন। 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখেছিলাম, যাকে সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী কাঠামোকে বিলুপ্ত করে একটি গণতান্ত্রিক ধারায় বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে রূপান্তরের স্বপ্ন আমাদের মধ্যে নিহিত ছিল। আমরা অত্যন্ত হতাশার সঙ্গে খেয়াল করছি সংস্কারের প্রস্তাবনাগুলোকে ভণ্ডুল করে নির্বাচন বানচালের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখেছি ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো, আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি, অনেকগুলো বিষয়ে ঐক্যমত্য তৈরি হয়েছে এবং ঐক্যমত্য কমিশন কিছু সিদ্ধান্ত সরকারের কাছে উপস্থাপন করেছেন। যথাসম্ভব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে ঐক্যমত্য কমিশন সংস্কার বাস্তবায়নের জন্য যে সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করেছে, তারপরেও এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করা হয় নাই। আজকে সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আবারও সংস্কারের বিষয়টাকে সরকারের দায়িত্ব হিসেবে সম্পন্ন না করে রাজনৈতিক দলগুলোর দিকে ঠেলে দেওয়া হয়েছে। সরকার সংস্কার বাস্তবায়নের বিষয়ে নিজেরা উদ্যোগী না হয়ে বরং গা বাঁচানোর মনোভাব ব্যক্ত করছেন। আমরা এর মধ্য দিয়ে সংস্কারকে বানচাল করে নির্বাচনকেও বানচালের দিকে নিয়ে যাওয়ার এক ধরনের প্রবণতা আমরা লক্ষ্য করছি। আমরা ঐক্যমত্য কমিশনের যে সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করা হয়েছে, সেই প্রস্তাবনা 1 অনুযায়ী অতি দ্রুত সময়ের মধ্যে সংবিধান সংস্কারের বিষয়গুলোকে প্রধান রেখে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটা জারি করার আমরা দাবি জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আমরা রাজনৈতিক দলগুলো অনেক কথা বলেছি, অনেক আলোচনা করেছি, যতদূর সম্ভব আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। সেই আলাপের ভিত্তিতেই ঐক্যমত্য কমিশন সুপারিশ উপস্থাপন করেছে। সেই সুপারিশের ভিত্তিতে সরকার আদেশ জারি করবে, সেটাই হওয়ার কথা ছিল। কিন্তু আজকে যখন সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আরো 1 সপ্তাহ রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনার কথা বলা হয়, তখন মনে হয় যে সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলোকে নিয়ে সাপ লুটো খেলছে। আমরা 96-তে পৌঁছে গিয়েছিলাম, সেটাকে আবার টেনে নিয়ে আসা হয়েছে সাপ কেটে। এই অবস্থায় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে সংকটের আরো ঘনীভূত হচ্ছে। আমরা মনে করছি এটার মধ্য দিয়ে সরকার আসলে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের যে ম্যান্ডেট ছিল, সেই ম্যান্ডেটের ক্ষমতাকে তারা ইগনোর করে যাচ্ছে। সংস্কারের বিষয়টাকে বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বাংলাদেশের সকল মানুষের আকুণ্ঠ সমর্থন ছিল, কিন্তু সরকার জনগণের আকুণ্ঠ সমর্থনকে উপেক্ষা করে সংস্কারের বিষয়ে তারা তাদের দৃঢ় ভূমিকা নিতে ব্যর্থ হচ্ছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, আর রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে সংস্কারকে পিছিয়ে দেওয়ার কোনো চেষ্টা বাংলাদেশের জনগণ সেটাকে সহ্য করবে না। অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত সময়ের মধ্যে ঐক্যমত্য কমিশনের সুপারিশকৃত প্রস্তাব 1 অনুযায়ী সংবিধান সংস্কারের বিষয়গুলোকে অন্তর্ভুক্ত রেখে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্যই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। আমরা একটা বিষয় খেয়াল করে দেখেছি, আমরা যখন ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনাগুলো করেছিলাম, সে আলাপের সময়টাতে রাজনৈতিক দলগুলো সবাই একমত হয়েছে যে একটা আদেশ জারি করা হবে, গণভোট হবে এবং সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে তাদেরকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যভার সম্পূর্ণ করার দায়িত্ব অর্পণ করা হবে। এই ঘোষণার ব্যাপারে, এই সিদ্ধান্তের ব্যাপারে বিএনপি, জামাত, এনসিপি সকল রাজনৈতিক দল আমরা একমত ছিলাম। কিন্তু যখন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ঐক্যমত্য কমিশনের তরফ থেকে সুপারিশ স্থাপন করা হয়েছে, সেই সময়টাতেই বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ গাঠনিক ক্ষমতা দেওয়ার বিষয়ে, সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়কে তারা ঐক্যমত্য হয় নাই বলে যে মন্তব্য করেছেন, সেটা জাতির সঙ্গে প্রতারণা। বিএনপি সহ সকল রাজনৈতিক দল সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করে সেটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ফাংশন করার ব্যাপারে আমরা সকলেই একমত হয়েছি। যদি সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করে এটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা না হয়, তাহলে সংবিধানের বিষয়ে যে মৌলিক পরিবর্তনের বিষয়ে, সংস্কারের বিষয়ে আমরা একমত হয়েছি, সেটাকে টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। যদি সংস্কারকে টেকসইভাবে বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করে সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব অর্পণ করতে হবে, এর অন্যথা করার কোনো সুযোগ নেই। অতএব আজকের দিনে এসে যখন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারা সামনের সংসদকে দ্বিতীয় ক্ষমতা প্রদান করা, গাঠনিক ক্ষমতা প্রদান করা, সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করার বিপক্ষে আবার অবস্থান নিচ্ছেন, তারা আসলে সংস্কার থেকে দূরে সরে যাচ্ছেন। বাংলাদেশের মানুষ যারা আছে তাদের সঙ্গে তারা প্রতারণা করছেন। কোনোভাবেই বাংলাদেশের মানুষ সংস্কার কোনোভাবে ভণ্ডুল হয়, নির্বাচন বানচাল হয়ে পড়ে, সেই ধরনের কোনো পদক্ষেপের সঙ্গে বাংলাদেশের মানুষ একাত্ম হবে না। আমরা বিএনপির নেতৃবৃন্দকে জানাতে চাই,
আপনারা ঐক্যমত্য কমিশন এবং নিজেদের বক্তৃতা বিবৃতিতে বারংবার উল্লেখ করেছেন যে গণভোটের মধ্য দিয়ে জনগণ যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গৃহীত হবে। কিন্তু আজকের দিনে এসে গণভোটের সিদ্ধান্তকে সামনের সংবিধান সংস্কার পরিষদে বাধ্য করার যে সুপারিশ ঐক্যমত্য কমিশন জানিয়েছে, আপনারা তার বিপক্ষে অবস্থান নিচ্ছেন যে গণভোটের সিদ্ধান্ত চূড়ান্ত হবে না, গণভোটের সিদ্ধান্ত বাইন্ডিং হবে না, বাধ্যতামূলক হবে না। এটা স্পষ্টতই জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা না থাকার শামিল। আমরা স্পষ্ট করে ঘোষণা করছি গণভোটের মধ্য দিয়ে জনগণের যে অভিপ্রায় ব্যক্ত হবে সেটাকে বাধ্যতামূলক ধরে নিয়ে সেই বাধ্যতামূলক সিদ্ধান্তের অন্যথা যাতে না হয় তার গ্যারান্টি সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অন্তর্ভুক্ত করতে হবে। কোনোভাবেই এর অন্যথা করার কোনো সুযোগ নেই। আমরা সরকারের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাই যে সংস্কার বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি তাতে যেন কোনোরূপ অন্যতা না হয়, 24-এর আকাঙ্ক্ষার বাইরে যাওয়ার জন্য কোনো পরিস্থিতি তৈরি না হয়, সে ব্যাপারে আমাদের সকলকে আমাদের সতর্ক থাকতে হবে এবং সরকারকে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা একটা কথা আবারও আপনাদের কাছে জানিয়ে রাখি, এমনও হয় অনেকগুলো দেশে যদি কোনো একটি সংসদ বা গণপরিষদ তারা সংবিধান তৈরি করতে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যর্থ হয়, সেক্ষেত্রে সেই সংসদ বা গণপরিষদকে বিলুপ্ত করে দেওয়া হয়, নতুন নেতৃত্ব আসেন, তারা সেটাকে নতুন করে তারা ফর্ম হন এবং তারা সেটাকে বাস্তবায়নের দিকে অগ্রসর করে নিয়ে যান। কিন্তু এই জায়গায় কিন্তু তেমন কঠিন পদক্ষেপের কথা বলা হয়নি, শুধুমাত্র এতটুকুই বলা হয়েছে যে গণভোট বাস্তবায়নের বিষয়ে বাধ্যবাধকতা যদি 270 দিনের মধ্যে গণভোটের সিদ্ধান্তকে বাস্তবায়ন করা না হয় অটোমেটিক্যালি সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে, সংসদও ভেঙে দেওয়ার কোনো আলাপ এখানে করা হয়নি। তথাপিও কেন এই গণভোটের সিদ্ধান্তকে বাধ্যতামূলক করা হবে না সে বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কোনো দলের তরফ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা না থাকলেও আমরা এর মধ্যে দলগুলো বিশেষত বিএনপি এই যে বাধ্যবাধকতা থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে চায়, তার মধ্য দিয়ে তারা সংস্কারকে যে ধারণ করে না, সংস্কারকে যে পালন করতে তারা আগ্রহী নয়, সেই বিষয়টি তাদের এই বক্তব্যের মধ্য দিয়ে প্রতীয়মান হয়। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা আরো একটা বিষয় আপনাদের কাছে উপস্থাপন করতে চাই যে বাংলাদেশের মানুষ কিন্তু রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সংস্কারকে বাস্তবায়ন করতে হবে, এর অন্যথা করার কোনো সুযোগ নেই। আমরা এই বিষয়টাও খেয়াল করছি যে সরকারের ভিতরের কোনো একটা পক্ষ ঐক্যমত্য কমিশনের যে সিদ্ধান্ত এবং সুপারিশ তার বাইরে গিয়ে নিজেরাই একটা ঐক্যমত্য কমিশন হওয়ার প্রচেষ্টা তারা করছেন। সরকারের ভিতরে থেকে যদি আবারও নিজেরাই নিজেদেরকে ঐক্যমত্য কমিশনের মতো করে ফাংশনাল করে এই সংস্কার প্রস্তাবনাগুলোকে ডিলে করার কোনো চেষ্টা করা হয়, তার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের নির্বাচন ঝুঁকিতে পড়বে। আমাদের কাছে স্পষ্টতই প্রতীয়মান হচ্ছে যে সরকারের ভিতরের কোনো একটা অংশ সংস্কারকে ভন্ডুল করে নির্বাচনকে বানচালের তারা পায়তারা করছেন। এমনটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে এবং সংস্কারও বাস্তবায়ন করতে হবে। সংস্কারও বাস্তবায়ন করে নির্বাচনকে দ্রুত সময়ের মধ্যে অনুষ্ঠানের দিকে সরকার অগ্রসর হবে, এই আশাবাদ আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে ব্যক্ত করছি। সর্বশেষ আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে সরকারকে নিজেই দায়িত্বশীল জায়গায় থেকে দায়িত্বপূর্ণ আচরণের মধ্য দিয়ে নিজেকেই দায়িত্ব নিয়ে সরকারকে নিজেকেই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করে সেই সংবিধান সংস্কার পরিষদে গণভোটের মাধ্যমে অর্জিত জনগণের সার্বভৌম অভিপ্রায়কে ধারণ করে সেটাকে অটোমেটিক্যালি যেন বাস্তবায়ন করা হয়, সেই সুপারিশ যেটা ঐক্যমত্য কমিশন রেখেছে তাদের প্রথম প্রস্তাবে সেটাকে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতিশীলতার পক্ষে আমরা অবস্থান নিচ্ছি। কোন দলের নির্বাচনকে বানচাল করা বা সংস্কারকে বানচাল করা এরকম কোন পক্ষের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিকভাবে একমত নয়। আমরা মনে করি বাংলাদেশের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকতে হবে। বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত হতে পারে এমন কোন প্রস্তাবনার সঙ্গে জাতীয় নাগরিক পার্টি একমত হবে না। অবশ্যই ডক্টর ইউনূস জারি করতে হবে। এই আদেশের মধ্যে পবিত্র সনদে যদি চুপ সাইন বসানোর কোন পায়তারা করে তাহলে বাংলাদেশের ছাত্র জনতা আবার মাঠে থাকবে এবং সেই সময়ে চুপ করে পদত্যাগ করতে হবে। এই জন্য ডক্টর ইউনূসের কাছে আহ্বান থাকবে যে আপনি আদেশ জারি করবেন, গণঅভ্যুত্থান ছাত্র জনতা আপনাকে বসিয়েছে, এটাতে আপনার স্ট্রিক্ট থাকতে হবে। আরেকটা বিষয় যেটা আমাদের সামনে এসেছে,
বর্তমানে আসনের লোক দেখিয়ে গণতন্ত্রের যে পথ সেটাকে রুদ্ধ করা হচ্ছে। বিভিন্ন ছোট ছোট দল যারা রয়েছে এক দুইটা আসন দিয়ে গণতন্ত্রের যে পথ, বহুদলীয় গণতন্ত্রের যে সৌন্দর্য, সেটাকে বাংলাদেশে নষ্ট করা হচ্ছে, রুদ্ধ করা হচ্ছে। এবং আরপিওতে যে প্রত্যেকটি দল তার নিজস্ব প্রতীকে ইলেকশন করবে, সংস্কার কার্যক্রম যে ঐক্যমত হয়েছিল সবাই, সেটারই ভিত্তিতে নির্বাচন কমিশন থেকে এবং আইন উপদেষ্টার যে স্বাক্ষর, সেখানের মধ্য দিয়ে উপদেষ্টা মহলের একটি সিদ্ধান্ত এসেছে যে প্রত্যেকটা দল তার নিজস্ব প্রতীকে হলো নির্বাচন করবে। কিন্তু এই বহুদলীয় গণতন্ত্রকে বিনষ্ট করার জন্য আপনারা দেখেছেন একটি দল উঠে পড়ে লেগেছে। আমরা সেখানে বলি যে প্রত্যেকটা দলকে নিজস্ব প্রতীকে নির্বাচন করার জন্য তাদেরকে সুযোগ করে দিতে হবে এবং গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার জন্য যে প্রচেষ্টা চালানো হচ্ছে, আশা করি যে সরকার এবং সিভিল সোসাইটি, বাংলাদেশে যারা রাজনৈতিক বিজ্ঞজন রয়েছেন, তারা উদ্যোগ নেবেন, তারাই অপপ্রচারটাকে ঠেকিয়ে দিবেন। যেটা আরপিওর অনুচ্ছেদ 20 যেটা অলরেডি হলো, এটা অনুমোদন হয়েছে, কিন্তু সেই জিনিসটা হলো সরকারের সাথে বার্গেইন করে, সরকারকে প্রেশার ক্রিয়েট করে পিছনের দরজা দিয়ে এই অনুচ্ছেদ যে 20 নম্বর আরপিও রয়েছে সেটাকে পরিবর্তন করার জন্য একটি দল পায়তারা চালাচ্ছে। সেটা আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যে যদি কোনো বড় দল, কোনো যদি ছোট দলের কাছে প্রতীক বিক্রি করে, আপনারা তাদেরকে ভোট দিবেন না। কারণ বাংলাদেশে আসনের বিক্রি করে বড় দলগুলো ছোট দলকে একীভূত করে নিয়ে বাংলাদেশে তারা নিজেদের রাজতন্ত্র কায়েম করতে চায়। আর আমরা আজকে যেটা বিএনপি তাদের আসন ঘোষণা করেছে, প্রথমত বিএনপির বিষয়ে আমাদের দুটি কথা। আমরা শুনতে পেয়েছি যে তারেক জিয়া দেশে আসছেন, আমরা তাকে বাংলাদেশে স্বাগত জানাই। যদি আরো আগে আসতেন তাহলে আরো আগে ভালো হতো। এই জন্য উনি আসতেছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। আসুন গণতন্ত্র চর্চা করি, একসাথে বসবো, নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করব। দ্বিতীয় বিষয় হলো গণতন্ত্রের আপসীন নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করতে বাংলাদেশে দীর্ঘদিন ধরে কারাবন্দী ছিলেন, খালেদা জিয়া, উনি 2টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। আমরা ওনাকেও স্বাগত জানাই যে এই 3টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। উনি আসলে গণতন্ত্রের সৌন্দর্য। ফলত আমরা এখনো বিএনপির নেতা অথবা নেত্রী হিসাবে খালেদা জিয়াকেই দেখি। ওনার থেকে যে ধরনের কথাবার্তা বাংলাদেশের ঐক্যের জায়গাটা আসে, সেটা অন্য কোনো নেতৃবৃন্দ থেকে আমরা দেখি না। বরঞ্চ সেখানে আমরা গণতন্ত্রের পথটাকে রুদ্ধ করার জন্য অপচেষ্টা দেখি। সেই জায়গা থেকে উনি প্রার্থী হয়েছেন, আমাদের দল থেকে ওনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। ওনার মাধ্যমে গণতন্ত্র আরো সুসংহত হবে, জুলাই অভ্যুত্থানের যে স্পিরিটটা রয়েছে সেটাই সুসংহত হবে। এবং উনি জুলাই অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তি পেয়েছেন। জুলাই গণ অভ্যুত্থান না হলে উনি ইলেকশনটা করতে পারতেন না। যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের ফসল হিসেবে উনি ইলেকশন করতে পারছেন, সেটাও উনি এই জুলাই গণ অভ্যুত্থানের যে সংস্কার, সেটাকেও ওনার অভিবাদন জানানো উচিত। আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু একটা দুঃখজনক বিষয়, আমরা এই গণ অভ্যুত্থানে বাংলাদেশের হলো 50% যে তরুণ সমাজ, আমরা মনে করেছিলাম ভালো ভালো কিছু প্রার্থী পাবো। এটা আমাদের হতাশ করেছে তাদের প্রার্থী তালিকা। অধিকাংশ জায়গায় এসেছে গডফাদার যারা রয়েছে তারা। এজন্য ছাত্রদল, যুব দলের যারা তরুণ নেতৃত্ব নতুন রাজনীতি করতে চেয়েছেন, সেখান থেকে খারিজ হয়েছেন। আমরা আমাদের নমিনেশন যে সাবমিশন, সেখানে আপনাদেরকে আমরা স্বাগত জানাই। আসুন আমরা তারুণ্যভিত্তিক রাজনীতি করতে চাই বাংলাদেশে। আর ভাই একটি কোশ্চেন করেছেন যে আমার বিরুদ্ধে নাকি মামলা হয়েছে। তা আমি শুধু একটি কথাই বলবো, বাংলাদেশে গত 1 বছর চাঁদাবাজি, সন্ত্রাসী, মাস্তানি এগুলো আসলে কোনো ব্যক্তি করে না, এগুলো ভূতে করেছে। এবং ওই দলটাকেও এখন ভূতে পেয়েছে। তো বাংলাদেশে আসলে কোনো, এটার নাম হলো ন্যাশনালিস্ট ভূত। এই ন্যাশনালিস্ট ভূতের অধীনে বাংলাদেশে চাঁদাবাজি হয়েছে, সন্ত্রাস হয়েছে। এবং এই পর্যায়ে এসে যখন আমরা চাঁদাবাজদের, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি, সেগুলোর বিরুদ্ধে হলো মামলা, হাঙ্গামা, অনেক কিছুই তারা করবে, কিন্তু আমরা ভীত নই। তবে এটার মধ্য দিয়ে আপনাদেরকে জানান দিচ্ছি, আমরা এনসিপির পক্ষ থেকে বাংলাদেশে আজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এবার সে যে বড় দল হোক, যত বড় হুনু হোক, যত বড় সন্ত্রাস হোক, হয়তো তারা থাকবে বাংলাদেশে, চাঁদাবাজরা থাকবে, সন্ত্রাসীরা থাকবে, দুর্নীতিবাজরা থাকবে,
অথবা আমরা বেঁচে থাকবো, বাংলাদেশে শক্ত লড়াই হবে তাদের সাথে ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমার দুটো প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি আজকে এখানে বলছেন যে আদেশ জারি করতে হবে প্রধান উপদেষ্টাকে। এর আগে পরশুদিন সংবাদ সম্মেলনে আইন সম্মেলনে একই কথা বলেছিলেন, কিন্তু সাদিক মালিক আজকে বলেছেন যে আইন পাস করার জায়গা সংসদ, সেক্ষেত্রে সংসদে না থাকলে আইন পাস করার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা কোনো আইন পাস করার ক্ষমতা করতে পারেন না। এটি কথা বলতে আরেকটি সাথে শাহিদিন মালিক ভুল বলেছেন। শাহিদিন মালিক হলো ওই যে কেউ বলা হলে দল কানা, সে হলো জ্ঞান পাপী। এই জন্য শাহিদিন মালিক যেটা বলেছেন, আপনারা গণ অভ্যুত্থানে যখন বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করতেছিল তখন একটা বিবিসি রিপোর্ট হয়েছিল, শাহিদিন মালিক কিছু কথা বলেছিল, আপনারা দেখেছিলেন সেটা? সেখানে সেই গণ অভ্যুত্থান অথবা ছাত্ররা যখন মাঠে নেমেছিল সে তাদেরকে ক্রিটিসাইজ করেছিল। এখন শাহিদিন মালিক সম্পর্কে একটাই কথা বলবো, সে হলো জ্ঞান পাপী। সো আমরা শাহিদিন মালিকের কথা নিচ্ছি না, এবং শাহিদিন মালিক যে কথাটা বলতেছেন উনি ভুল ইন্টারপ্রিটেশন দিচ্ছেন। এটা এক্সট্রা কনস্টিটিউশনাল বিষয়, এখানে রাষ্ট্রপতিও করতে পারে, যে কেউ করতে পারে, কিন্তু আমরা মোরাল জায়গা থেকে এবং এই পবিত্র সনদে চুপ করে হাতের কোনো সাইন আমরা মেনে নিব না, এটা আমরা স্পষ্টত। ফলত এখানে ডক্টর ইউনূসকেও স্পষ্ট থাকতে হবে। এবং আপনি দেখেন এই ডক্টর ইউনূস এখন যে অবস্থায় যাচ্ছেন, ওনাদেরকে একবার হলো বিএনপি এসে ভয় দেখায়, একবার হলো জামায়াত ভয় দেখায়। তো ওনাদের যদি ভয় পান তাহলে তো সমস্যা, আমরা ভয় পাই না, উপদেষ্টারা কেন ভয় পাবেন? এই জন্য উপদেষ্টাদেরকে বলবো, প্রধান উপদেষ্টাকেও বলবো, যদি ভয় পান আমরা তো আছি, সমস্যা নাই। আমরা আসলে কাউকে ভয় পাই না, আমরা জামায়াতকেও ভয় পাই না, বিএনপিকেও ভয় পাই না। কারণ আমাদের ইথিক্যাল লড়াই আছে সন্ত্রাস, চাঁদাবাজ এবং ধর্মীয় ফেসিবাদ, এগুলোর বিরুদ্ধে। অনেকে বলা হয়ে থাকে যে আসলে আমরা জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলি, আমরা কোনো দলের বিরোধী নই। আমরা বাংলাদেশে একটা সংস্কার চাই, এখন সংস্কারের যদি বাধা দিতে আসে তাহলে তো শক্ত বাধা আমাদের থেকেও প্রতিরোধ হবে। আমরা ওই যে স্লোগানে আসে যে বাধা আসলে বাঁধবে লড়াই, সেখানে আমরা ইনশাল্লাহ শক্ত হাতে প্রতিরোধ করবো তাদেরকে। আবার অনেকে প্রতিরোধ শব্দ আওয়ামী লীগ মনে করেন না, এটা সত্যিকার বাংলাদেশের প্রতিরোধ। আমার দুই নম্বর প্রশ্নটা আপনার শেষে যে লাইনটা ছিল, বাধা আছে আবার বাধা দেওয়া করবেন, ঠিক আছে? এই রাজনীতির যে বর্তমানে পরিস্থিতি, এক দল আরেক দল যাচ্ছে, এই পরিস্থিতিতে আসার মূল কারণটা কি? কারাই এই পরিস্থিতি নিয়ে এসে দাঁড়াতে পারে? সংস্কারের বিষয়ে সিগনেচার করলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে এরকম ধরনের একটা মনোভাব অনেকের মধ্যে, কিন্তু সংস্কারে সাইন করলেই যে সমস্যার সমাধান হবে না সেটা এতদিন আমরা বুঝে গেছি। যদি সনদে আমরা সেদিন সাইন করে ফেলতাম তাহলে বাস্তবায়নের আলাপগুলো এতদূর পর্যন্ত আসতো না। অতএব জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই দিন যখন জুলাই সনদে স্বাক্ষর না করলো তখন অনেক দল বলার চেষ্টা করেছে যে এনসিপি রাজনীতির মধ্যে দিয়ে শেষ হয়ে গেল, কিন্তু বাস্তবতা হলো যে সেই দিন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সনদে স্বাক্ষর না করে বরং বাংলাদেশের গণতন্ত্রের বিজয়কে সমুন্নত রাখার পথকে আমরা ধরে নিয়েছি এবং সেদিকেই আমরা অগ্রসর হচ্ছি। যদি কোনো ধরনের বাধা তৈরি করা হয় জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে, এবং যে পক্ষ থেকে এই বাধাটা তৈরি করা হবে জনগণ তাদেরকে প্রতিহত করবে এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো কথা বলার আগে থেকেও মানুষেরা নিজেদের মধ্যে আলাপগুলো করেছে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন দরকার, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন দরকার, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে পরিবর্তন দরকার। এই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে, এটা কোনো কৃত্রিম আকাঙ্ক্ষা নয়, পরিবর্তনের আকাঙ্ক্ষা একেবারেই নিরেট প্রাকৃতিক এবং মানুষের ভিতর থেকে উঠে আসা আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষাকে যদি দাবিয়ে রাখার চেষ্টা করা হয়, সেটা যদি কোনো দল করে, ইভেন যদি সরকারের ভিতরের কোনো অংশও সে চেষ্টা করে, অবশ্যই বাংলাদেশের মানুষ সেই চেষ্টাকে প্রতিহত করবে এবং বাংলাদেশের সংস্কারের বিষয়গুলোকে বাস্তবায়ন করা হবে, সেটাকে নিশ্চিত করে নিয়েই বাংলাদেশের মানুষ ঘরে ফিরে যাবে।